সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ওয়েব ফিল্মের এক্সপ্লেনেশন করব, যেটার নাম হচ্ছে অন্ধ বালক। ভিকি জাহেদের পরিচালনায় অন্ধ বালক সম্প্রতি মুক্তি পেয়েছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে। চরকিতে এটি মুক্তির আগে থেকে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে গল্পটা নিশ্চয়ই ব্যতিক্রমধর্মী হতে চলেছে, আর বাস্তবে হলেও তাই। অন্ধ বালক ওয়েব ফিল্মের মূল চরিত্রে ছিলেন অভিনেতা তৌসিফ এবং অভিনেত্রী সাদিয়া আয়মান। দুজনেই দারুণ অভিনয় করে গেছেন পুরো ফিল্ম জুড়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা অন্ধ বালক ওয়েব ফিল্মটির কাহিনী এক্সপ্লেনেশন জেনে নিই। শ্রাবণ মাসের প্রথম দিন। আবহাওয়া অফিস ভবিষ্যৎবাণী করেছিল আজ বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি তার কথা রাখেনি। ঠিকই সে হয়ে গেছে নিজের মতো করে, আবার একটু পর থেমেও গেছে। আর এরকম দিনই একজন তরুণ উদ্যোক্তা, যার নাম অর্ক রহমান, সে একটা ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয়। একটা কেচি নিজের চোখের সামনে ধরে নিজের চোখকে নষ্ট করে অন্ধ হয়ে যাওয়ার জন্য। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অন্ধ হওয়া ছাড়া নাকি তার আর কোনো উপায় নেই। আমরা এই অদ্ভুত কারণের পেছনের গল্প জানতে পারবো এখন ফ্ল্যাশব্যাকে। ভালো ছাত্র হবার পরও অর্কর মাথায় সবসময় বিজনেস আইডিয়া ঘুরঘুর করত। বাইকে করে সে ভার্সিটিতে আসতো এবং এ কারণে ভার্সিটিতে সবাই তাকে এক নামে ড্যাশিং ছেলে হিসেবে চিনত। ফাইনাল ইয়ারে থাকা অবস্থায়ই তার বিজনেসের লাইসেন্স হয়ে যায়। সে ভালোবাসতো দিনা নামের একটি মেয়েকে। দিনা অবশ্য অর্ককে বিজনেস লাইনে যেতে নিরুৎসাহিত করত, কারণ বিজনেসে স্কিলের সাথে প্রয়োজন লাক। লাক যদি ফেভার না করে তাহলে অনেক ভালো স্কিলফুল বিজনেসম্যানরাও অনেক সময় তাদের পুঁজি হারিয়ে ফেলে। দিনার অনেক শখ মেট্রো রেলে চড়বে। বয়ফ্রেন্ডের বাইক থাকলে যেটা হয়, সবসময় বাইকেই সে দিনাকে ড্রপ করত। তবে দিনার শখ পূরণ করার জন্য অর্ক তাকে মেট্রো রেলে চড়াতে নিয়ে যায়। দিনা জানতে পারে অর্কর মা তাদের সম্পর্কের কথা জেনে গেছে। তবে খুশির কথা এই যে অর্কের মা দিনাকে নিজের হবু পুত্রবধূ হিসাবে মেনেও নিয়েছে। তবে দিনা এখনও তার বাবাকে ভয়ে অর্কের ব্যাপারে কিছু বলতে পারেনি। দিনার বাবার নাম শমশের সাহেব। ছোটবেলায় দিনার মা মারা যায়। এরপর থেকে দিনাকে কোলে পিঠে করে তিনি মানুষ করেছেন। একটা অফিসে চাকরি করেন তিনি। নিয়মকানুনের দিক থেকে তিনি একদম 10-এ 10। সেই সঙ্গে সৎ এবং মৃদুভাষী একজন সদালাপী মানুষ এই শমশের সাহেব। তবে একটা ঘটনার পর থেকে তার ভেতরে বেশ কিছু পরিবর্তন আসা শুরু করেছে। দিন 15 আগে তার মাথায় একটা নির্মাণাধীন 7তলা ভবন থেকে ইট খসে পড়ে। সাথে সাথেই সিটি স্ক্যান করানো হয়, তবে সেখানে মারাত্মক কোনো ইনজুরি দেখা যায়নি। শমশের সাহেব ব্যাপারটাকে ইগনোর করেছেন, কিন্তু এখন প্রায়ই তার মাথা ব্যথা করা শুরু করেছে। দিনা প্রতিদিন ভার্সিটি থেকে বাসায় এসে দেখতে পায় তার বাবা মাথার উপর একটা আইস ব্যাগ নিয়ে বসে আছে। দিনা তাকে বারবার হাসপাতালে যেতে বলে, কিন্তু তার বাবা মানতেই চান না যে ওনার কিছু হয়েছে। তবে দিনা অনেক জোরাজোরি করলে তার বাবা তাকে একটা ঘটনা খুলে বলেন। সেটা হলো, তার শারীরিকভাবে কিছু না হলেও মানসিকভাবে একটা সমস্যা হয়েছে। তিনি ইদানিং প্রায়ই কারো মুখ দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারে। তবে সব বিষয়ে না, বিয়ের ব্যাপারটা সে একদম নিখুঁতভাবে বলে দিতে পারে। এই ঘটনাটা প্রথম ঘটেছিল তার অফিসের মিলন নামের একটা ছেলেকে দিয়ে। তার অফিসে মিলন নামের একটা বেয়াদব টাইপের ছেলে কাজ করত। সবসময়ই সে অফিসের সিনিয়র কলিগদের সাথে এমন টোনে কথা বলতো যেন তারা তার ইয়ার বন্ধু। তবে চেয়ারম্যান সাহেবের খুব কাছের আত্মীয় বলে সেই মিলনকে অফিসের কেউ কিছু বলতেও পারত না। মিলন একদিন শমশের সাহেবের টেবিল থেকে একটা বই না বলে নিয়ে গিয়েছিল। এ ব্যাপারটা নিয়ে শমশের সাহেবের ভেতরে মিলনের প্রতি একটা রাগ জন্ম নিয়েছিল। তো আসল কথায় আসা যাক। মিলন একদিন সবাইকে জানায় সে তার খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে খেতে গ্রামে যাচ্ছে, তাই তার 3 দিনের ছুটি লাগবে। তবে এই ঘটনার পরেই শমশের হঠাৎ করে নিজের মনে বলে ওঠে যে মিলন যাচ্ছে হাসতে হাসতে, কিন্তু আসবে কানতে কানতে। বিয়ে খেতে গ্রামে গিয়ে তার চেয়ে 5 বছর বড় একজন মহিলার সঙ্গে ফষ্টি নষ্টি করে গ্রামবাসীর কাছে ধরা খাবে এই মিলন, আর এ কারণে তাকে জোর করে সবাই মিলে বিয়ে পড়িয়ে দেবে। এ সমস্ত কথা সে মনের অজান্তেই বলে ফেলে। তার পাশে বসা কলিগ রুস্তম সাহেব এ সমস্ত কথা শুনে একটু অবাক হন। তবে তিনি শমশেরের স্বগোক্তি বলে ব্যাপারটাকে উড়িয়ে দেন। মিলন 3 দিনের জায়গাতে 7 দিন পরে অফিসে আসে। একদম মনমরা ছিল সে। পরে শমশের সাহেব তার কলিগের কাছ থেকে জানতে পারে আসলে তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন সেটাই মিলে গেছে। গ্রামে গিয়ে 5 বছর বড় একজন মহিলার সঙ্গে ফুষ্টিনষ্টি করার অপরাধে গ্রামবাসী তাকে জোর করে 20,01,000 টাকা কাবিনে বিয়ে করিয়ে দিয়েছে। সবাই অবাক হয়ে যায়, কিভাবে শমশের সাহেব আগে থেকে বলল।
শমশের তার মেয়ে দিনার সঙ্গে ঘটনাটা শেয়ার করে। তবে দিনার ধারণা এটা আসলে মনের অজান্তেই শমশের সাহেব বলে দিয়েছিল এবং কাকতালীয়ভাবে সেটা মিলে গেছে। মিলনকে সে একদমই পছন্দ করতো না, এজন্য হয়তো শমশের সাহেবের সাবকনশিয়াস মাইন্ড এ সমস্ত কথা বের করেছিল। তবে শমশের সাহেবের দৃঢ় উক্তি যে এগুলো মোটেও কাকতালীয় না, কারণ এরকম আরও ঘটনা কয়েকবার ঘটেছে। বিশেষ করে বিয়ের ব্যাপারে ঘটনাগুলো সে যার ব্যাপারে যা বলেছে সেগুলোই হুবহু হয়ে গেছে। তবে দিনা এগুলো মাথায় নেয় না। কয়েকদিন পর সকালবেলা দিনা দেখতে পায় তাদের বাসায় একটা ছেলে বাইক নিয়ে এসেছে। এই ছেলেটার নাম হচ্ছে রকি। সে বাড়িওয়ালার ছোট ছেলে। রকিকে নিয়ে বাড়িওয়ালার অনেক গর্ব। কিন্তু শমশের সাহেব রকিকে দেখে বলে ওঠে, এই ছেলে পুলিশ কমিশনারের মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবে, আর এরপর বাড়িওয়ালাকে পালিয়ে বাঁচতে হবে। যেই ছেলেকে নিয়ে সে এত গর্ব করত সেই ছেলেই তার পতনের কারণ হবে। দিনা এগুলোকে বাবার সেই মনের অজান্তে বলা কথা বলে উড়িয়ে দিয়ে ভার্সিটিতে চলে যায়। সেদিন ভার্সিটি শেষে অর্ক দিনাকে নিজের বাসায় নিয়ে আসে। অর্কের মা তাদেরকে চা খেতে দেয়। অর্কের মাকে দেখে একটু বিরক্ত মনে হচ্ছিল। দিনা এর কারণ জিজ্ঞেস করলে সে বলে দিনাকে সে ফেসবুক আর ইনস্টাগ্রামে রিকোয়েস্ট দিয়েছে, কিন্তু দিনা এখনো অ্যাকসেপ্ট করেনি। তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে ফেলে দিনা, এবং অর্কের মায়ের মুখেও ফুটে ওঠে হাসি। বোঝাই যাচ্ছে এসব ছিল তার অভিনয় করা অভিমান। অর্কের মা তার স্বামীর সঙ্গে, অর্থাৎ অর্কের বাবা যিনি জার্মানিতে থাকেন, তার সঙ্গে দিনার ভিডিও কলে কথা বলিয়ে দেয়। আমরা বুঝতে পারি দিনাকে অর্কের বাড়ির সবাই খুব ভালোভাবেই মেনে নিয়েছে। সেদিন দিনার একটু বাসায় ফিরতে রাত হয়ে যায়। বাসায় এসে দেখে বাসার ভেতর থেকে পুলিশ বের হচ্ছে। দারোয়ানের কাছ থেকে সে জানতে পারে তার বাবার কথাই সঠিক হিসাবে ফলেছে। তাদের বাড়িওয়ালার ছোট ছেলে রকি পুলিশ কমিশনারের মেয়েকে নিয়ে আসলেও পালিয়ে গেছে। দিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শমশের সাহেব কিভাবে এ সমস্ত কথা বলে ফেললো সেটা সে হিসাব মিলাতে পারে না। সেদিন তাদের বাসায় একটা থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। শমশের সাহেব এটার একটা অবশ্য ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। এটাকে অনেকটা বাটারফ্লাই ইফেক্ট অথবা ক্যাওয়াস থিওরির সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ যখন একটা ছোট পরিবর্তন প্রকৃতিতে একটা বড় পরিবর্তন সৃষ্টি করে। প্রকৃতি সবসময় নিজের মতো করে চলতে চায়। কেউ যদি প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করে সেটার ইম্প্যাক্ট হয় ভয়াবহ। বাটারফ্লাই ইফেক্টের একটা খুব পরিচিত একটা উদাহরণ আছে, যেটা আমরা অনেকেই বিভিন্ন জায়গাতে শুনেছি। সেই অ্যামাজন জঙ্গলে প্রজাপতি উড়ে বেড়ানোর ঘটনা। সাধারণত প্রজাপতিরা যতটুকু ডানা ঝাপটায়, অ্যামাজন জঙ্গলে একটা প্রজাপতি একবার তার চেয়ে এক বা দুবার বেশি ডানা ঝাপটে ফেলেছিল। আর এই ডানা ঝাপটানো থেকে যে বাতাসের চাপের পরিবর্তন হয়েছিল সেটাই আস্তে আস্তে সুদূর ইউরোপে একটা টর্নেডো সৃষ্টি করার জন্য দায়ী হয়েছিল। এটাকেই বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। অর্থাৎ প্রকৃতির বাইরে গিয়ে করা কোনো একটা ছোট্ট ঘটনা অনেক দূরে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে দেয়। আরও একটা ঘটনা দিয়ে বাটারফ্লাই ইফেক্ট বা ক্যাওয়াস থিওরিকে এক্সপ্লেইন করা যায়। সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর আমেরিকার অ্যাটম বোম ফেলার ঘটনাকে। আমরা সবাই জানি জাপানের নাগাসাকি শহরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাট বয় নামের একটা অ্যাটম বোম ফেলেছিল, যার ফলে সেই শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আসলে সেই বোমটা ফেলার কথা ছিল জাপানের আরেকটা শহরে, যেটার নাম হচ্ছে কোকুরা। আমেরিকান বাহিনীর কাছে খবর ছিল যে জাপানের সেই শহরে লুকায়িত আছে অনেক সৈন্য এবং তাদের গোলাবারুদ। তাই সেই কোকুরা নামের শহরেই ফ্যাট বয় বোমাটা ফেলার কথা ছিল। পাইলটও সেই শহরের উপর দিয়েই উড়ে যাচ্ছিল, কিন্তু সে কোকুরা শহরের উপরে একটা বড় মেঘের আস্তর দেখতে পায়। পুরো শহর জুড়ে মেঘের আবরণ দেখে সে সিদ্ধান্ত নেয় সেখানে বোমাটা ফেলবে না, এবং সে গিয়ে বোমাটা ফেলে জাপানের আরেকটা সিটি নাগাসাকিতে। এভাবে একটা মেঘের আস্তরণের জন্য বেঁচে যায় কোকুরা নামের শহরটা, আর ধ্বংস হয় নাগাসাকি। নাগাসাকি মূলত ছিল একটা রেসিডেন্সিয়াল এরিয়া, যে কারণে ক্ষয়ক্ষতিও হয়েছিল অনেক বড়। এভাবে করে প্রকৃতির নিয়মের বাইরে কোনো ছোট্ট একটা চেঞ্জ অনেক বড় ইম্প্যাক্ট ফেলে দিতে পারে। শমশের সাহেবের ধারণা তার সঙ্গেও একই রকম ঘটনা ঘটেছে। যেদিন তার মাথায় ইট পড়ে সেই দিনটা অন্য দিনের মতো ছিল না। দিনা শমশেরের একটা শার্ট আয়রন করছিল। এরকম সময় হঠাৎ করে তার কাছে ফোন আসে অর্কের। অর্ক দিনাকে তার একটা স্বপ্নের কথা বলছিল, আর অর্কের স্বপ্নের কথা শুনতে শুনতে শমশের সাহেবের শার্টের উপর আয়রনটা সে সরাতে ভুলে যায় এবং শার্টটা পুড়ে যায়। বুঝতে পেরে দ্রুত দিনা আর একটা শার্ট এনে আয়রন করে দেয়, কিন্তু ততক্ষণে পার হয়ে গেছে কয়েক মিনিট। তাই প্রতিদিন যে সময়ে শমশের সাহেব বাসা থেকে বের হন তার থেকে কয়েক মিনিট পরে তিনি বের হন। সিএনজিতে করে অফিসের সামনে আসেন এবং অফিসের সামনে থেকে দেখেন একদল ভলেন্টিয়ার একটা অসহায় লোককে বাঁচানোর জন্য টাকা তুলছে। তিনি টাকাটা দেওয়ার জন্য রাস্তা পার হয়ে কিছু টাকা তাদেরকে দেন, আর ঠিক সে সময় উপর থেকে এসে পড়ে সেই ইটটা।
কাপড় আয়রন করার সময় দিনা যদি ফোন কলটা রিসিভ না করত, তাহলে ঘটনাটা অন্যরকম হয়ে যেত। শমশের সাহেব ওই প্রথম শার্টটা পরেই বাসা থেকে বের হতেন সঠিক সময়ে, এবং তিনি কয়েক মিনিট আগে অফিসের সামনে এসে পৌঁছাতেন। তার সঙ্গে ভলান্টিয়ারদের দেখা হতো না, তিনি রাস্তাও পার হতেন না, এবং ইটটা খালি রাস্তায় পড়ে যেত এবং তার মাথায় পড়তো না। দিনার করা সেই ছোট্ট একটা পরিবর্তন, অর্থাৎ আয়রন করতে করতে অর্কের ফোন ধরা, এই ব্যাপারটাই হয়তো বড় হয়ে ধরা দিয়েছে শমশের সাহেবের জীবনে। শমশের সাহেব দিনাকে বলে, এরকম একটা ঘটনা কিন্তু আমাদের দেশেও কিছুদিন আগে ঘটেছে। যেমন আমাদের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিপ্লবের দিকে যদি আমরা তাকাই, অনেকেই মনে করেন সাংবাদিকের করা একটা ছোট্ট প্রশ্নের উত্তর স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল ছাত্র জনতার ভেতরে, এবং সেখান থেকেই সেই আন্দোলন রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে। দিনা শমশের সাহেবের কথাগুলো বুঝতে পারে, কিন্তু সে একটা জিনিস বুঝতে পারে না, সেটা হলো শমশের সাহেব কেন এই ক্ষমতা পেয়ে ভীতু হয়ে গেছে। কারো মধ্যে যদি ভবিষ্যৎ দেখার ক্ষমতা আসে, তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে শমশের সাহেব কেন ভয় পাচ্ছে, সে ব্যাপারটা দিনার মাথায় আসে না। সে তার বাবার এই ব্যাপারটা এতদিন অর্কের কাছ থেকে লুকিয়ে রাখলেও এখন শেয়ার করে। তবে অর্কের ধারণা এটা আধ্যাত্মিক ক্ষমতা নয়, এটা জাস্ট ভাগ্য অথবা অ্যানালিটিক্যাল ক্ষমতা। শমশের সাহেব মিলনের ব্যাপারে জানতো, রকির ব্যাপারেও জানতো, তারা কি করতে পারে সে ব্যাপারে তার ধারণা ছিল। এজন্য সে তাদেরকে নিয়ে একটা গেস করেছে এবং সেটাই মিলে গেছে। কাউকে আমরা যদি খুব ভালোভাবে চিনি, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে দুই একটা গেস আমরা এমনিই করতে পারি। যেমন খুব সাধারণ একটা যদি উদাহরণ দেয়া হয়, অর্ক আগামীকালকে কি শার্ট পরবে সেটা অন্য 10 জন মানুষের থেকে তার গার্লফ্রেন্ড দিনা ভালোভাবে গেস করতে পারবে। হয়তো দিনার বাবার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। সেখানে কথা বলতে বলতেই দিনার কাছে একটা ফোন আসে। তার বাবার অফিস থেকে ফোনটা করা হয়েছে, শমশের সাহেব ব্রেন স্ট্রোক করেছেন, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে দিনা অর্ককে নিয়ে ছুটে যায়। ডাক্তার বলেন তার ব্রেন স্ট্রোকটা সম্ভবত কোনো আঘাতের থেকে হয়েছে। দিনা বুঝতে পারে সেদিনের সেই ইটের আঘাতটাই হয়তো তার বাবার এখনকার মুমূর্ষু অবস্থার জন্য দায়ী। দিনা অর্কের উপর ক্ষেপে যায়, কারণ সেদিন অর্কের ফোন রিসিভ না করলে আজকে তার বাবা সুস্থ থাকত। সে অর্কর সাথে ঝগড়া করে তাকে হাসপাতাল থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর শমশের সাহেবের অল্প কিছুক্ষণের জন্য জ্ঞান ফেরে। সে দিনাকে বলে যায় তার বিয়ে হবে একটা অন্ধ ছেলের সাথে। শ্রাবণ মাসের 1 তারিখে সকালে ঝুম বৃষ্টি হবে, একটু পরে বৃষ্টিটা থেমেও যাবে। এরকম একটা শ্রাবণে বিকেলবেলা শাড়ি পরে দাঁড়িয়ে থাকবে দিনা, আর একটা অন্ধ ছেলে রাস্তার অন্য পাশ থেকে সাদা ছড়ি হাতে নিয়ে খুব কষ্ট করে রাস্তা পার হয়ে রাস্তার যে পারে দিনা দাঁড়িয়ে আছে সেই পারে আসবে এবং দিনাকে একটা বাসার ঠিকানা খুঁজে দিতে বলবে। সেই ছেলেটাকেই দিনা বিয়ে করবে এবং দিনা তাতেই সুখী হবে। এ কথাগুলো বলার কিছুক্ষণ পরেই দিনার বাবা শমশের সাহেব মারা যান। এরপর থেকে দিনা অর্কর সঙ্গে দেখা করা বন্ধ করে দেয়। পরে অর্কের সাথে সবকিছু শেয়ার করে যে তার বাবা শেষ মুহূর্তে তাকে কি বলে গেছে। অর্ক সবকিছু শুনে হেসে ফেলে। তার ধারণা দিনার বাবা ব্রেইন হেমারেজের কারণে এ সমস্ত ভিত্তিহীন কথা বলে গেছে, কিন্তু দিনা এ ব্যাপারে অ্যাডামেন্ট যে তার বাবার শেষ কথাগুলো সে রাখবে। অর্ক তখনই দিনাকে জোর করে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে চায়, কিন্তু দিনা যাবে না, কারণ ভবিষ্যৎ দেখার ব্যাপারে তার বাবার ক্ষমতার প্রতি দিনার এখন দৃঢ় বিশ্বাস জন্মেছে। তার বাবা মারা যাবার আগে তাকে যেই ইনস্ট্রাকশন দিয়ে গেছে সে সেটাই ফলো করবে, এবং এ কারণে সে অর্কর সঙ্গে সম্পর্ক কাট করে ফেলে। 2 দিন পরে ছিল পহেলা শ্রাবণ। দিনা শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে থাকে ঠিকই, কিন্তু কোনো অন্ধ লোকের দেখা পাওয়া যায় না। অর্কও পুরোটা সময় তার আশেপাশেই ঘুরঘুর করতে থাকে। সেদিন বৃষ্টিও আসেনি, অন্ধ লোকও আসেনি। অর্ক এসে দিনাকে বলে আসলে কোনো অন্ধ লোক আসবেই না, এর মাধ্যমেই তার বাবার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়েছে। কিন্তু দিনার মনোভাব একটু ভিন্ন। তার ধারণা তার বাবা পহেলা শ্রাবণের কথা বলেছেন, কিন্তু কোন বছরের পহেলা শ্রাবণ সেটা বলেনি। এখন থেকে প্রতি বছর পহেলা শ্রাবণে সে অন্ধ ছেলের জন্য এই রাস্তার পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে। সে অর্ককে তাকে ভুলে যেতে বলে। এ ঘটনার পর অর্ক ভেঙে পড়ে। সে রোজ চেষ্টা করে দিনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু দিনা দেখা করে না, ফোন ধরে না, এবং এভাবেই 1 বছর কেটে যায়। অর্কর মা টেনশনে পড়ে যায়, কারণ তার ছেলে খাওয়া ছেড়ে দিয়েছে, ঘুমানো ছেড়ে দিয়েছে, এমনকি সে গোসলও করে না। তার বিজনেসের প্রতি এত ফ্যাসিনেশন ছিল, কিন্তু সে বিজনেসটাও ছেড়ে দিয়েছে। 1 বছর পর আবার সেই শ্রাবণ মাসের 1 তারিখ চলে আসে। অর্কের মা আবহাওয়া বার্তা দেখেছে সেদিন কোনো বৃষ্টি হবার সম্ভাবনা নেই, তবে তার মাথায় একটা বুদ্ধি এসেছে। সে অর্ককে সেই জিনিসটা শিখিয়ে দেয়। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়, আমরা আবার বাস্তবে ফিরে আসি। শ্রাবণ মাসের 1 তারিখ দিনার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী সেদিন কিন্তু বৃষ্টি হয়েছে, আবার কিছুক্ষণ পর থেমেও গেছে। যদিও আবহাওয়া বার্তা বলেছিল আজ বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি হয়েছে।
এজন্য দিনার মনেও একটা বিশ্বাস জন্ম নিয়েছে যে আজ হয়তো সেই অন্ধ ছেলের সঙ্গে তার দেখা হবে। মায়ের দেয়া বুদ্ধি অনুযায়ী অর্কও তার প্ল্যান এক্সিকিউট করা শুরু করে। প্রথমে সে ভেবেছিল একটা কেচি নিজের চোখে ঢুকিয়ে সে নিজেই অন্ধ হয়ে যাবে, কিন্তু তারপর এই পরিকল্পনা বাদ দিয়ে সে তার মায়ের প্ল্যান অনুযায়ী একটা কাপড় নিয়ে বিকেলবেলা সেই রাস্তার অন্য পারে যায়। কালো কাপড় দিয়ে সে নিজের চোখ বাঁধে, তারপর সাদা লাঠি দিয়ে একজন অন্ধ লোকের মতোই রাস্তা পার হতে হতে এগিয়ে আসে দিনার দিকে। খুব রিস্কি একটা সিচুয়েশন ছিল, সব গাড়ি তার চারপাশ দিয়ে চলে যাচ্ছে। গাড়ির ধাক্কা খেতে খেতে কোনো রকমে সে বেঁচে যায়। বাস ট্র্যাক এড়িয়ে কোনো রকমে সে অন্য পারে পার হয়ে দিনার কাছে আসে। দিনা অর্কর এই পাগলামি দেখে বিচলিত হয়ে পড়ে, তবে অর্ক বলে সে আজ একজন অন্ধ লোকের মতোই রাস্তা পার হয়ে তার কাছে এসেছে। দিনার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী শ্রাবণ মাসের 1 তারিখে, যেদিন সকালে বৃষ্টি হয়ে আবার থেমে যাবে, একজন অন্ধ লোক সাদা ছড়ি হাতে রাস্তা পার হয়ে দিনার কাছে আসবে। তবে অন্ধ মানেই তো শুধু যে চোখে দেখে না তা না, মানুষ তো ভালোবাসাতেও অন্ধ হয়ে যায়। অর্ক দিনার ভালোবাসাতে অন্ধ হয়েছে। যতক্ষণ না পর্যন্ত দিনা তাদের বিয়েতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত বারবার সে রাস্তা পার হতে থাকবে। দিনা অর্কের এরকম ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এভাবেই শুরু হয় আবার তাদের ভালোবাসার অধ্যায়ের। তারা হাত ধরে নিজেদের নতুন গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। হয়তো কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে বিয়ে হবে, কিন্তু সেদিন যদি দিনা আরেকটু দাঁড়িয়ে থাকতো তাহলে দেখতে পেত আসলেও তার বাবার ভবিষ্যৎবাণীর মতো করেই একজন অন্ধ লোক কিন্তু সেদিন বিকেলে ঠিকই এসেছিল। সাদা ছড়ি হাতে সে রাস্তা পার হতে হতে অনেক কষ্টে রাস্তা পার হবার পর রাস্তার এপারে দাঁড়িয়ে থাকা একজন লোকের কাছে একটা ঠিকানাও জিজ্ঞেস করেছিল। ততক্ষণ যদি দিনা সেখানে দাঁড়িয়ে থাকতো তাহলে হয়তো তার বাবার ভবিষ্যৎবাণী করা সেই লোকটাকে সে দেখতে পেত। আর এই অন্ধ লোকটির চরিত্রে কিন্তু অভিনয় করেছেন নির্মাতা ভিকি জাহেদ স্বয়ং নিজেই। আর এভাবেই শেষ হয় অন্ধ বালক ওয়েব ফিল্মটির কাহিনী। দিনার বাবা যে ভবিষ্যৎবাণী করেছিল সেই অনুযায়ী ছেলেটা কিন্তু ঠিকই সেখানে এসেছিল, কিন্তু দিনা প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে একটা কাজ করে ফেলে, যেটার জন্য অবশ্য অর্ককেও কিছুটা দায়ী করা যায়। এই যে অর্ক এবং দিনা প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে নিজেদের ভালোবাসার অধ্যায় শুরু করলো, এর ফলে নিশ্চয়ই কোনো ইম্প্যাক্ট অপেক্ষা করছে। এরকম হতে পারে যে তাদের সংসার জীবন হয়তো খুব অশান্তির মধ্যে দিয়ে যাবে, অথবা এটার ইম্প্যাক্ট সেই অন্ধ লোকটির উপরও পড়তে পারে। তবে আসলে প্রিয় দর্শক, ভালোবাসা কিন্তু ভয় ডর বাধাহীন। প্রকৃতির নিয়মের বাইরে গিয়েই আমাদের ভালোবাসাগুলো কিন্তু বিজয়ী হয়ে ওঠে। ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য আমাদের প্রেমিক প্রেমিকারা সবসময়ই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে নিজেদের ভালোবাসাকে বাস্তবে রূপান্তরিত করে। এসব বাটারফ্লাই ইফেক্ট অথবা ক্যাওয়াস থিওরির হাইপোথিসিসগুলো হয়তো ভালোবাসার সাথে কখনোই অ্যালাইনড হতে পারবে না, কারণ ভালোবাসা চলে সব নিয়মের বাইরে গিয়ে। আর এটাই হয়তো অন্ধ বালক ওয়েব ফিল্মের মূল প্রতিপাদ্য বিষয়। এরই মধ্যে দিয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন। সেজন্য আপনাদেরকে জাস্ট ফলো করতে হবে আমাদের ফেসবুকের আর ফর রিভিউ বাংলা পেজটি। আমরা সাধারণত আমাদের দেশীয় ওটিটি এর কন্টেন্ট বা বাংলা ভাষার কন্টেন্টগুলোর উপরই বেশি ফোকাস দিয়ে থাকি। তাই আপনাদের যদি আমাদের দেশীয় কন্টেন্টের উপর আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যান আমাদের ইউটিউবের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটির পথ চলার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।